কথকতার কাজ ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য। কথকতার কাজ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, কথকতার গল্পের আসরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক পরশুরাম ওরফে রাজশেখর বসুর কলমে একটি ছোট গল্প, মহেশের মহাযাত্রা। গল্প পাঠে আমি শুভ। তাহলে চলুন আজকের গল্পের আসর শুরু করি। কেদার চাটুর্যে মহাশয় বললেন, আজকাল তোমরা সব সামান্য একটু বিদ্যে শিখে নাস্তিক হয়েছ, কিছুই মানতে চাও না। যখন আরো একটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন, ভূত পেতনি এরাও আছেন, ব্রহ্মদত্তী স্কন্ধকাটা এরাও আছেন। বংশলোচনবাবুর বৈঠকখানায় গল্প চলছিল। তাঁর শালা নগেন বলল, আচ্ছা বিনোদদা, আপনি ভূত বিশ্বাস করেন? যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করব, তার আগে হ্যাঁ না কিছুই বলতে পারি না। এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো? বলি, তোমার প্রপিতামহকে প্রত্যক্ষ করেছো? হ্যাঁ, ম্যাকডোনাল্ড, চার্চিল, বালবিনকে দেখেছো? তবে তাদের কথা নিয়ে অত মাতামাতি করো কেন? আচ্ছা আচ্ছা, হার মানছি চাটুর্যে মশাই। আপ্তবাক্য মানতে হয়। আরে প্রত্যক্ষ করা কি যাত্রার কর্ম? শ্রী ভগবানও কখনো কখনো তার ভক্তদের বলেন, দিব্যাং দাদামি তে চক্ষু। সেই দিব্য দৃষ্টি পেলে তবে সব দেখতে পাওয়া যায়। নগেন জিজ্ঞেস করল, আপনি দেখতে পেয়েছেন নাকি চাটুর্য মশাই? যারা আমি করিসনি। এই কলকাতা শহরে রাস্তায় যারা চলাফেরা করে, কেউ কেরানি, কেউ দোকানি, কেউ মজুর, কেউ আর কিছু, তোমরা ভাবো সবাই বুঝি মানুষ? তা মোটেই নয়। তাদের ভেতর সর্বদাই ২-১০টা ভূত পাওয়া যায়, তবে চিনতে পারা দুষ্কর। এইরকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তির। কে তিনি? জানো না? আমাদের মজিলপুরের চরণ ঘোষের মামার ছেলে। এককালে তিনি কিছুই মানতেন না, কিন্তু শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল। চাটুর্যে মহাশয় হুঁকাটি হাতে তুলে বলতে আরম্ভ করলেন, ৩০-৪০ বছর আগেকার কথা। মহেশ মিত্তির তখন শ্যামবাজারের শিবচন্দ্র কলেজে প্রফেসরি করতেন, অঙ্কের প্রফেসর। অসাধারণ বিদ্যে, কিন্তু প্রচন্ড নাস্তিক। ভগবান, আত্মা, পরলোক কিছুই মানতেন না। এমনকি স্ত্রী মারা গেলে আর বিবাহ পর্যন্ত করেননি। খাদ্যাখাদ্যের বিচার ছিল না। বলতেন, দেখুন দেখুন, শুয়োর না খেলে হিঁদুর উন্নতির কিন্তু কোনো আশা নেই। ওটা বাদ দিয়ে কোনো জাত বড় হতে পারেনি। মহেশের চালচলনের জন্য আত্মীয় স্বজন তাকে এক ঘরে করেছিল, কিন্তু যতই অনাচার করুন, তার স্বভাবটি ছিল অকপট। ভারতপক্ষে মিথ্যে কথা বলতেন না। তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ডু। তিনিও ওই কলেজেরই প্রফেসর, ফিলোসফি পড়াতেন। কিন্তু বন্ধু হলে কি হয়, দুজনে হরদম ঝগড়া হতো, কারণ হরিনাথ আর কিছু মানুন না মানুন ভূত মানতেন। তাছাড়া মহেশবাবু অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ, কেউ তাকে হাসতে দেখেনি। আর হরিনাথ ছিলেন আমোদের লোক, কথায় কথায় ঠাট্টা করে বন্ধুকে উদ্ব্যস্ত করতেন। তবু মোটের ওপর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল। তখন রাজনীতি চর্চার এত রেওয়াজ ছিল না, আর ভদ্রলোকের ছেলের অন্য চিন্তাও এমন চমৎকার হয়নি। তো একটা পাশ করতে পারলে যেমন তেমন চাকরি জুটে যেত। লোকের তাই উঁচু দরের বিষয়ে আলোচনা করার সময় ছিল। ছোকরারা চিন্তা করত বউ ভালোবাসে কি বাসে না। যাদের সন্দেহ মিটে গেছে তারা মাথা ঘামাতো ভগবান আছেন কি নেই। একদিন কলেজে কাজ ছিল না। অধ্যাপকেরা সকলে মিলে গল্প করছিলেন। গল্পের আরম্ভ জানিয়েই হোক, মহেশ আর হরিনাথ কথাটা টেনে নিয়ে ভূতে আর ভগবানে হাজির করতেন।
কারণ এই নিয়ে তর্ক করাই তাদের অভ্যাস। এই দিনও তাই হয়েছিল। আলোচনা শুরু হয় ঝি চাকরের মাইনে নিয়ে। কলেজের পণ্ডিত দীনবন্ধু বাচস্পতি মশাই দুঃখ করছিলেন। ছোট লোকের লোভ এত বেড়ে গেছে যে আর পেরে ওঠা যায় না। মহেশবাবু বললেন, লোভ সকলেরই বেড়েছে এবং বাড়াই উচিত, নইলে মনুষ্যত্বের বিকাশ হবে কিভাবে? হ্যাঁ, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ ত্যাগ করতে পারেন, কিন্তু লোভ ত্যাগ করলেও মৃত্যুকে ঠেকানো যায় না। তর্কটা তেমন জুৎসই হচ্ছে না দেখে হরিনাথ বাবু একটু উস্কে দেওয়ার জন্য বললেন, আমাদের মতো লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পর। মাইনে তো পাই মোটে 250, তাতেই ও লোকে কটাই বা শখ মেটে। হ্যাঁ, তাই তো পরলোকের আশায় বসে আছি। আত্মাটা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে আর কি। দীনবন্ধু পণ্ডিত বললেন, কে বললে তুমি স্বর্গে যাবে? আর স্বর্গের তুমি জানোই বা কি? সমস্তটা জানি পণ্ডিত মশাই। খাসা জায়গা, না গরম না ঠান্ডা। মন্দাকিনী কুলকুল করে বইছে, তার ধারে ধারে পারিজাতের ঝোপ। সবুজ ঘাসের মধ্যিখানে কল্পতরুর গাছে আঙুর, বেদানা, আম, রসগোল্লা, কাটলে সব রকম ফল আছে। ছেড়ো আর খাও। জনকত ছোকরা দেবদূত গোলাপি উড়নি গায়ে দিয়ে সুধার বোতল সাজিয়ে বসে রয়েছে, চাইলেই ফটাফট খুলে দেবে। ওই হোতা কুঞ্জবনে ঝাঁকে ঝাঁকে অপ্সরা ঘুরে বেড়াচ্ছে। দুদণ্ড রসলাপ করো, কেউ কিচ্ছু বলবে না। যত খুশি নাচ দেখো, গান শোনো। আর কোলাউতি চাও তো নারদ মুনির আস্তানায় যাও। মহেশবাবু বললেন, হ্যাঁ, সমস্ত গাঁজা। পরলোক, আত্মা, ভূত, ভগবান ওইসব কিচ্ছু নেই। যদি ক্ষমতা থাকে তাহলে প্রমাণ কর, দেখি। তর্ক জমে উঠল। প্রফেসররা কেউ এক পক্ষে কেউ অপর পক্ষে দাঁড়ালেন। পণ্ডিত মশাই দারুণ অবজ্ঞায় ঠোঁট উল্টে বসে রইলেন। বৃদ্ধ প্রিন্সিপাল যদু রফা করে বললেন, ভূতের তেমন দরকার দেখি না, কিন্তু আত্মার ভগবান বাদ দিলে চলে না। মহেশ মিত্তির বললেন, হ্যাঁ, কেউ নেই, কেউ নেই। আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি। হরিনাথ কুণ্ডু মহা উৎসাহে বন্ধুর পিঠ চাপড়ে বললেন, লেগে যাও, লেগে যাও। তারপর মহেশবাবু ফুল স্কাপ কাগজ আর পেন্সিল নিয়ে একটা বিরাট অঙ্ক কষতে লেগে গেলেন। ঈশ্বর, আত্মা আর ভূত, এই 3 রাশি নিয়ে অতি জটিল অঙ্ক। তার গতি বোঝে কার সাধ্য। বিস্তর বিয়োগ গুণ ভাগ করে হাতির সুরের মতন বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলেন, ঈশ্বর = 0, আত্মা = ভূত = 0। বাচস্পতি বলল, বদ্ধ উন্মাদ। মহেশবাবু বললেন, হ্যাঁ, উন্মাদ বললেই হয় না, এ হলো গিয়ে দস্তুর মতো ইন্টিগ্রাল ক্যালকুলাস। সাধ্য থাকে তো আমার অঙ্কে ভুলবার করুন, দেখি। হরিনাথ বললেন, অঙ্ক টঙ্ক আমার আসে না। বাচস্পতি মশাই যদি ভগবান দেখবার ভার নেন তো আমি মহেশকে ভূত দেখাতে পারি। আমার বয়ে গেছে। তা বেশ তো হরিনাথ, তুমি ভূতই দেখাও না। একটার প্রমাণ পেলে আমি সমস্ত মেনে নিতে রাজি আছি। এই কথা? আচ্ছা, আসছে সপ্তাহে শিব চতুর্দশী পড়ছে। সেদিন তুমি আমার সঙ্গে রাত 12টায় মানিকতলায় নতুন খালের ধারে চলো। পোস্টাপোস্টি ভূত দেখিয়ে দেবো, কিন্তু যদি কোনো বিপদ ঘটে তো আমাকে দুষতে পারবে না। হ্যাঁ, এই বলে দিলাম। যদি দেখাতে না পারো? হ্যাঁ, আমার নাক কান কেটে দিও। আর যদি দেখাতে পারি তো আমি তোমার নাক কান কাটবো। প্রিন্সিপাল যদু সান্ডেল বললেন, কাটাকাটির দরকার কি? সত্যের নির্ণয় হলেই হলো। শিব চতুর্দশীর রাতে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল। রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরো অন্ধকার করেছে। সমস্ত নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। হোঁচট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছলেন। বছর 2 আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল, এখনো তার গোটা কত খুঁটি দাঁড়িয়ে আছে। মহেশ মিত্তির অবিশ্বাসী সাহসী লোক,
কিন্তু তারও গা ছমছম করতে লাগলো। হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের কথাই বলেছেন। তারা দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায়, কি পরে। দেবতারা হচ্ছেন উদার প্রকৃতি, দিলদরিয়া। কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করেন না। কিন্তু অপদেবতারা পদবিতে খাটো বলে তাদের আত্মসম্মান বোধ বড়ই উগ্র। না মানলে ঘাড় ধরে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করেন। এসব কথা হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল, যেন কোনো অশরীরী বেড়াল তার পলাতকা প্রণয়িনীকে আকুল আহ্বান করছে। একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা, রোগা, কুচকুচে মূর্তি দুহাত তুলে সামনে দাঁড়িয়ে আছে। তার পেছনে একটু দূরে ওই রকম আরো দুটো। হরিনাথবাবু থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, রাম 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 সীতারাম, রাম রাম সীতারাম। হে মহেশ, দেখছো কি? তুমিও বলো না, রাম 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 রাম। আর একটু হলেই মহেশবাবু রাম নাম উচ্চারণ করে ফেলতেন, কিন্তু তার কমন সেন্স বাধা দিয়ে বলল, হ্যাঁ, একটু সবুর করো। যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখো তখন গিয়ে রাম নাম করবে। ওরা একটা পাকুড় গাছের নিচে ছিলেন। হঠাৎ ওপর থেকে খানিকটা কাদা গোলা জল মহেশের মাথায় এসে পড়ল। তখন সামনের সেই কালো মূর্তিটা নাকি সুরে বলল, মহেশ বাবু, আপনি নাকি ভূত মানেন না? এই অবস্থায় বুদ্ধিমান ব্যক্তি মাত্রই বলে থাকেন, আগে হ্যাঁ মানি বই কি। কিন্তু মহেশ মিত্তির বেয়াড়া লোক। হঠাৎ তার এমন একটা খেয়াল হলো, ধাঁ করে ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞাসা করলেন, কোন ক্লাস? ভূত থতমত খেয়ে জবাব দিল, মানে সেকেন্ড ইয়ার স্যার। রোল নম্বর কত? ভূত করুণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করল, বলি স্যার। হরিনাথের মুখে রাম নাম ভিন্ন কোনো কথা নেই। পেছনের দুটো ভূত অদৃশ্য হয়ে গেল। পাকুড় গাছে যে ছিল সে টুপ করে নেমে এসে পালিয়ে গেল। তখন বেগতিক দেখে সামনের ভূতটি ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চোঁচা দৌড় মারল। মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রচন্ড কিল মেরে বললেন, জোচ্চোর। হরিনাথও পাল্টা কিল মেরে বললেন, আহাম্মক। নিজের নিজের পিঠে হাত বুলোতে বুলোতে দুই বন্ধু বাড়ি মুখ হলেন। আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে বলে বলল, আজই রজনীতে হয়নি সময়। পরদিন সকালে কলেজে হুলুস্থুল বেঁধে গেল। সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন, অত্যন্ত শেমফুল কাণ্ড। দুজন নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি। হরিনাথ, তোমার লজ্জা নেই? হরিনাথ বাবু ঘাড় চুলকে বললেন, আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল। মহেশকে রিফর্ম করার জন্য যদি একটু করেই থাকি তাহলে দোষ কি? হ্যাঁ, হাজার হোক হোক তো আমার বন্ধু। হ্যাঁ। মহেশবাবু গর্জন করে বললেন, কে তোমার বন্ধু? মহেশ, তুমি চুপ করো। উদ্দেশ্য যাই হোক, কলেজের ছেলেদের এর ভেতর চড়ানো একেবারে অমার্জনীয় অপরাধ। হরিনাথ, তুমি বাড়ি যাও, তোমায় সাসপেন্ড করলাম। আর মহেশ, তোমাকেও সাবধান করে দিচ্ছি, আমার কলেজে ভুতুড়ে তর্ক তুলবে না। সে প্রতিশ্রুতি দেওয়া শক্ত। সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের একমাত্র ব্রত। তবে তোমাকেও সাসপেন্ড করলাম। অন্যান্য অধ্যাপকরা চুপ করে সমস্ত শুনছিলেন। তারা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না, কারণ সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশি দিন থাকে না। মহেশবাবু তার বাসায় ফিরে এলেন। হরিনাথের ওপর প্রচন্ড রাগ হলো তার। হতভাগা, একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে যায় জোচ্চুরি দিয়ে, সে আবার ফিলসফি পড়ায়। হ্যাঁ, এমনই অপ্রত্যাশিত আঘাত মহেশ কখনো পাননি। মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে। কেউ কাঁদে, কেউ তর্জন গর্জন করে, কেউ কবিতা লেখে। একটা তুচ্ছ কোচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যা আঘাত লেগেছিল তাই প্রকাশ করার জন্য তিনি হঠাৎ দুছত্র শ্লোক রচনা করে ফেলেন।
মা নিষাদ প্রতিষ্ঠাং তম ইত্যাদি। তারপর সাতকাণ্ড রামায়ণ লিখে তার ভারের বোঝা নামাতে পেরেছিলেন। আমাদের মহেশ মিত্তির চিরকাল নিরস, অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন, কাব্যের কিছুই জানতেন না। কিন্তু আজ তাঁরও মনে সহসা একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগল। তিনি আর বেগ সামলাতে পারলেন না। কলেজের পোশাক না ছেড়েই বড় একখানা আলজেব্রার খাতা খুলে তার প্রথম পাতায় লিখলেন, হরিনাথ কুণ্ডু খাইতার মুন্ডু। কবিতাটি লিখে বারবার ডাঁয়ে বাঁয়ে ঘুরিয়ে ঘাড় বেঁকিয়ে দেখে আদি কবি বাল্মীকির মতো ভাবলেন, হ্যাঁ, উত্তম হয়েছে। কিন্তু একটা খটকা লাগলো। কুণ্ডুর সঙ্গে মুন্ডুর মিল আবহমান কাল থেকে চলে আসছে। এতে মহেশের কৃতিত্ব কোথায়? কালিদাসই হন আর রবীন্দ্রনাথই হন, কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে। এ হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। মহেশ একটু ভেবে ফের লিখলেন, কুণ্ডু হরিনাথ মুন্ড করিপাত। হ্যাঁ, এইবার মৌলিক রচনা বলা যেতে পারে। হ্যাঁ, এইবার মৌলিক রচনা বলা যেতে পারে। মহেশের মনটা একটু শান্ত হলো। কিন্তু কাব্য সরস্বতী যদি একবার কাঁধে ভর করেন, তবে সহজে নামতে চান না। মহেশ বাবু লিখতে লাগলেন, হরিনাথ ওরে হবি তুই মোরে, নরকের পোকা অতিশয় বোকা। নরকই নেই, তার আবার পোকা। মহেশবাবু স্থির করলেন কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন। তাতে মাইকেল, রবীন্দ্রনাথ কাউকে রেহাই দেবেন না। তারপর তার কবিতা শেষের 4 লাইন কেটে দিয়ে ফের লিখলেন, ওরে হরিনাথ তোরে করি কাত, পিঠে মারি চড়। এমন সময় মহেশের চাকরটা এসে বললেন, বাবু চা দিয়ে কি হবে? দুধ তো কেটে গেছে। মহেশবাবু অন্যমনস্ক হয়ে বললেন, সেলাই করে নে, পিঠে মারি চড়, মুখে গুঁজি খড়, জেলে দেশলাই আগুন লাগাই। কিন্তু আবার এক আপত্তি, হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না। অনর্থক খানিকটা জান্তব পদার্থ বরবাদ হবে। বরং তার চাইতে হরিনাথ ওরে ওড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা, দেব মাটি চাপা, সার হয়ে যাবি, ঢেঁড়স ফলাবি। মহেশবাবু আরো অনেক রচনা করেছিলেন, তা আমার মনে নেই। কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয়টা বেশ হালকা হলো। তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন। 3 দিন যেতে না যেতে প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন। তারা আবার নিজের নিজের কাজে বহাল হলেন। কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল। সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। হরিনাথ বরং একটু সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু মহেশ একেবারে পাথরের মতন শক্ত হয়ে রইলেন। কিছুদিন পরে মহেশবাবুর খেয়াল হলো প্রেততত্ত্ব সম্পর্কে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয়। এর অনুকূল প্রমাণ কে কি দিয়েছেন তাও জানা উচিত। তিনি দেশি বিলাতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন। কিন্তু তাতে তার অবিশ্বাস আরো প্রবল হল। প্রত্যক্ষ প্রমাণ কিচ্ছু নেই। হ্যাঁ, কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর অমুক ব্যক্তি কি দেখেছে। বাঘের অস্তিত্বে সন্দেহ নেই, জন্তুর বাগানে গেলেই দেখা যায়। এবার ভূত যদি থাকেই, তবে খাঁচায় পুরে দেখা না বাবু। হ্যাঁ, তাই নয় শুধু ধাপ্পাবাজি। প্রেততত্ত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন। শেষটায় এমন হলো যে ভূতের গোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জলগ্রহণ করতেন না। পড়ে পড়ে মহেশের মাথা গরম হয়ে উঠল। রাত্রে ঘুম হয় না, কেবল স্বপ্ন দেখেন ভূত তাকে ভ্যাং যাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের ওপরও তার রাগ হতে লাগলো। ডাক্তার বলল, পড়াশোনা বন্ধ করুন, বিশেষ করে ওই ভূতের বইগুলো। যা মানেন না তা পড়েন কেন? হ্যাঁ, কিন্তু ওসব বই পড়া মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। পড়লেই রাগ হয়, আর সেই রাগেতেই তার সুখ। অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন।
দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগলো, কিন্তু রোগটা ঠিক নির্ণয় হলো না। সহকর্মীরা প্রায় এসে তার খবর নিতেন। হরিনাথও একদিন এসেছিলেন, কিন্তু মহেশ তার মুখদর্শন করলেন না। 7-8 মাস কেটে গেল। শীতকাল, রাত 10টা। হরিনাথ বাবু শোবার উদ্যোগ করছেন। এমন সময় মহেশের চাকর এসে খবর দিল, বাবু ডেকে পাঠিয়েছেন, অবস্থা বড় খারাপ। হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন। মহেশের আর দেরি নেই, মৃত্যুর ভয়ও নেই। বললেন, হরিনাথ তোমায় ক্ষমা করল, কিন্তু ভেবো না যে আমার মত কিছুমাত্র বদলেছে। হ্যাঁ, এই 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 রইল আমার বিল, তোমার কাছেই দিয়ে যাচ্ছি। আমার পৈতৃক 10,000 টাকা, আমার পৈতৃক 10,000 টাকার ওই কলেজ ইউনিভার্সিটিকে দান করেছি। তার সুদ থেকে প্রতি বছর একটা পুরস্কার দেওয়া হবে। যে ছাত্র ভূতের অনস্তিত্বের সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে, সেই ওই পুরস্কার পাবে। আর দেখো খবরদার, সাধ্য টাধ্য কিন্তু করো না। হ্যাঁ, ফুলের মালা, চন্দন, তারপর ওই কাঠ, ঘি, এসব কিন্তু দিও না। হ্যাঁ, একদম বাজে খরচ গো ওগুলো। তবে তবে হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন দিতে পারো। 1.5 সের গন্ধক আর 5 সের সোডা আনিয়ে রেখেছি, তাও দিতে পারো। আচ্ছা আচ্ছা, আমি 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 তবে চললু। রাত প্রায় 11:30। মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই, থাকলেও বোধহয় তারা আসতো না। বড়দিনের বন্ধ, কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন। হরিনাথ মহা বিপদে পড়লেন। মহেশবাবু চাকুরকে বললেন পাড়ার জোনাকতক লোককে ডেকে আনতে। অনেকক্ষণ পরে 2জন মাতব্বর প্রতিবেশী এলেন। ঘরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে বললেন, চুপ করে বসে আছেন যে বড়, সৎকারের ব্যবস্থা কি করলেন? আমি একলা মানুষ, আপনাদের উপরই ভরসা। ওই বেলেল্লা হতবাগাল্লা সামরা বইব, এই আর কি পেয়েছেন নাকি? এই কথা বলে তারা সরে পড়ল। হরিনাথের তখন মনে পড়ল, বড় রাস্তার মোড়ে মাঠ কোঠায় সাইনবোর্ড দেখেছেন, বৈতরণী সমিতি, ভদ্রমহোদয়গণের দিবারাত্র সস্তায় সৎকার। চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলে। অনেক চেষ্টায় সমিতি থেকে 3 জন লোক জোগাড় হলো। 15 টাকা পারিশ্রমিক আর শীতের ওষুধ বাবদ 9 শিকে। সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তারা 3 সঙ্গী খাট কাঁধে নিয়ে রাত 2:30-এর সময় নিমতলায় রওনা হলেন। অমাবস্যার রাত্রি, তার উপর আবার কুয়াশা। হরিনাথের দল কর্নওয়ালিস স্ট্রিট দিয়ে চললেন। গ্যাসের আলো মিটমিট করছে, পথে জনমানব নেই। কাঁধের বোঝা ক্রমেই ভারী বোধ হতে লাগল। হরিনাথ হাঁপিয়ে পড়লেন। বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাকরাশি বুঝিয়ে দিলেন, এমন হয়েই থাকে, মানুষ মরে গেলে তার উপর জননী বসুন্ধরার টান বাড়ে। হরিনাথ একলা নয়, তার সঙ্গীরা সকলেই সেই শীতে গলদঘর্ম হয়ে উঠল। খাট নামিয়ে খানিক জিরিয়ে আবার যাত্রা। কিন্তু মহেশ মিত্তিরের ভার ক্রমশই বাড়ছে, পার এগোয় না। পাকরাশি বললেন, ঢের ঢের বয়েছি মশাই, কিন্তু এমন জগদ্দল মরা কখনো কাঁধে করিনি। দেহটা তো শুকনো, লোহা খেতেন বুঝি? 15 টাকায় হবে না মশাই, আরো 5 টাকা চাই। হরিনাথ তাতেই রাজি, কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে 2 পা গিয়ে আবার খাট নামাতে হলো। হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন।
বৈতরণীর তিনজন হাঁপাতে হাঁপাতে তামাক টানতে লাগলো। উঠবার উপক্রম করছেন এমন সময় হরিনাথের নজরে পড়ল কুয়াশার ভেতর দিয়ে একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে। কাছে এলে দেখলেন কালো র্যাপার মুড়ি দেওয়া একটা লোক। লোকটা বলল, হে, আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি, বলেন তো আমি কাঁদি। হরিনাথ ভদ্রতার খাতিরে দু একবার আপত্তি জানালেন, কিন্তু শেষটায় রাজি হলেন। লোকটা কোন জাত তার জিজ্ঞাসা করা হলো না, কারণ মহেশ মিত্তির ও বিষয়ে চিরকাল সমদর্শী। এখন তো কথাই নেই। তাছাড়া যে লোক উপযাজক হয়ে শ্মশান যাত্রীর সঙ্গী হয় সে তো বান্ধব বটেই। ত্রিলোচন পাকরাশি বললেন, কাঁধ দিতে চাও দাও, কিন্তু বকরা পাবে না, তা বলে রাখছি। আগন্তুক বলল, বকরা চাই না। এবার হরিনাথকে কাঁধ দিতে হলো না, তার জায়গায় নতুন লোকটা দাঁড়ালো। আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হলো, কিন্তু কিছুক্ষণ পরে আর পা চলে না। ফের খাট নামিয়ে বিশ্রাম। পাকরাশি বললেন, 20 টাকার কাজ নয় বাপু, এ হলো মোষের গাড়ির বোঝা, আর 5 টাকা চাই। এমন সময় আবার একজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটির মতো কালো র্যাপার গায়ে। এও খাট বইতে প্রস্তুত। হরিনাথ দ্বিরুক্তি না করে তার সাহায্য নিলেন। এবার পাকরাশি রেহাই পেলেন। খাট চলছে আরো একটু জোরে, কিন্তু কিছুক্ষণ পর আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে, তার দেহে কিছু ঢোকেনি তো। খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগলো। কে বলে শহুরে লোক স্বার্থপর? আবার একজন সহায় এসে হাজির, সেই কালো র্যাপার গায়ে। হরিনাথের ভাববার অবসর নেই, বললেন, চলো চলো চলো। আবার যাত্রা, আরো একটু জোরে। তারপর ফের খাট নামাতে হলো। এই যে চতুর্থ বাহক এসে হাজির, সেই এক কালো র্যাপার। এরা কি মহেশকে বইবার জন্য এই 3 প্রহর রাতে পথে বেরিয়েছে? হরিনাথের আশ্চর্য হওয়ারও শক্তি নেই, বললেন, ওটাও খাট, চলো জলদি। 4 জন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে। পেছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এইবার গতি বাড়ছে, খাট হন হন করে চলছে। হরিনাথ তার সঙ্গীদের ছুটতে হল। আরে আরে, এত তাড়াতাড়ি কেন? একটু আস্তে আস্তে চলো। কেই বা কথা শোনে, সবাই ছুটছে। আরে আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছ? থামো থামো, বিডন স্ট্রিট ছাড়িয়ে গেল যে। আরে থামো, লোকগুলো কি শুনতে পায় না? আরে ওয়ে পাকরাশি, আরে থামো থামো থামো, ওদেরকে থামো। কোথায় পাকরাশি? তিনি বিচক্ষণ লোক, ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছেন। মহেশের খাট তখন তীর বেগে ছুটছে। হরিনাথ পাগলের মতো পিছু পিছু দৌড়চ্ছে। কর্নওয়ালি স্ট্রিট, গোলদিঘি, বউবাজারের মোড় সব পেরিয়ে গেল। কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠেছে। এই পথের কি শেষ নেই? রাস্তা কি ওপরে উঠছে না নিচে নামছে? হে কি আলো না অন্ধকার? দূরে কি দেখা যাচ্ছে? সমুদ্রের ঢেউ? হ্যাঁ না, নাকি আমার চোখের ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছে, থামো থামো। ও কি খাটের ওপর কে বসেছে? মহেশ, মহিষী তো। কি ভয়ানক, কি ভয়ানক দাঁড়িয়েছে ছুটন্ত খাটের ওপর, খাড়া হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, পিছনে ফিরে লেকচার ভঙ্গিতে হাত নেড়ে কি বলছে ওটা? হ্যাঁ, দূর দূরান্ত থেকে মহেশের গলার আওয়াজ এলো, হরিনাথ, ও হরিনাথ, আরে ও হে হরিনাথ। কি 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 এই যে আমি, এই যে আমি। হ্যাঁ, কি আছে? কি এই তো আমি। হরিনাথ, আছে 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 আছে,
সব সব আছে, সব আছে, সব আছে, সব সব সত্যি, সব সত্যি। মহেশের খাট অগোচর হয়ে এলো। তখনও তার ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে, আছে, আছে, আছে। হরিনাথ মূর্ছিত হয়ে পড়লেন। পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান দিল। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করে। বংশলোচনবাবু জিজ্ঞেস করলেন, গয়ায় পিণ্ডি দেওয়া হয়েছিল কি? শুধু গয়ায়? পিণ্ডি দাদন খায় পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। পিণ্ডি ছিটকে ফিরে এলো। তার মানে? মানে মহেশ পিণ্ডি নিল না, কিংবা তাকে নিতে দিল না। আশ্চর্য! মহেশ মিত্তিরের টাকাটা? সেটা ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে, কিন্তু কাজ কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রের সাহস নেই। এখন সেই টাকা সুদে আসলে প্রায় 25,000 হয়েছে। একবার সেনেটে প্রস্তাব ওঠে টাকাটা প্রত্ন বিভাগের জন্য খরচ হোক, কিন্তু ছাদের ওপর এমন দুপদাপ শুরু হলো যে সবাই ভয় পেয়ে পালালেন। সেই থেকে মহেশ ফান্ডের নাম কেউ করে না। এতক্ষণ কথকতার গল্পের আসরে আপনি শুনছিলেন রাজশেখর বসুর ছোট গল্প মহেশের মহাযাত্রা। গল্প পাঠে ছিলাম আমি শুভ। বিভিন্ন চরিত্রে অভিনয় করল সৌরভ, সায়ন্তন, নীল, আর্য, ঋদ্ধি, শুভম, বিপুল। গল্পটির নাট্যরূপ নির্মাণ ও অডিও রূপান্তর করেছেন দিশানি মজুমদার। আবহ ও স্পেশাল এফেক্টস ডিটিউন মিউজিক স্টুডিও। প্রচ্ছদ নির্মাণে ছিল এসডি গ্রাফিক্স। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে একটি লাইক দিতে পারেন একটু উৎসাহ দেওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আরও একটি বিশেষ গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।